মা, সব শেষ হয়ে গেল। এত শখ করে চারাগুলো লাগিয়েছিলাম, সব জলের তলায় চলে গেল গো। কপালে যা ছিল তাই হলো বাবা। নদীর জল তো বাঁধ মানছে না, দেখছিস না কেমন হু হু করে জমির দিকে বাড়ছে। কি করব ভেবে পাচ্ছি না। সারাটা বছর এই জমির উপর নির্ভর করেই তো আমাদের সংসার চলে। এখন এই ধানগুলো নষ্ট হয়ে গেলে সারা বছর খাবো কি? উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্য করেন। তুই ভেঙে পড়লে তো চলবে না, নতুন করে কিছু ভাবতে হবে। ভাববো? কি ভাববো? আমার সমস্ত সঞ্চয় তো এই চাষেই ঢেলে দিয়েছি। এখন বীজ কেনবার পয়সাও তো নেই গো। নদীর ধারে এই মাটি বড় উর্বর ছিল, কিন্তু এই অকাল বর্ষা সব লণ্ডভণ্ড করে দিল। অত চিন্তা করিস না তো। বিপদের সময় মানুষই মানুষের পাশে দাঁড়ায়। গ্রামের লোকজন আছে, দেখিস একটা পথ ঠিক বেরোবে। পথ কি আর এমনি এমনি আসবে মা? এখন তো সব মাঠেরই একই দশা। কারোরই ভালো সময় যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এই বছরটা আমাদের উপোস করেই কাটাতে হবে। অত অশুভ কথা বলিস না। দেখ, আকাশটা একটু পরিষ্কার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। হয়তো ঠিক বৃষ্টি কমে যাবে। তুই বাড়ি যা, একটু চা খেয়ে নে। আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। হ্যাঁ মা, তুমি তো জানোই আমাদের অবস্থা। ওই মোড়ল গিন্নিমার কাছে যে খাজানার বাকি টাকাটা দেওয়ার কথা ছিল, সেটা তো এখন অসম্ভব হয়ে পড়েছে। ওনার কাছে যাওয়ার যেতেও ভয় করছে। ভয় করিস কেন? পরিস্থিতির কথা বললে কেউ কি আর না বুঝে থাকে? মোড়ল গিন্নিমা গ্রাম চালালেও মানুষ তো খারাপ নন। তুই ধৈর্য ধর। আমি কি আর ধৈর্য না ধরে পারছি গো? কিন্তু চোখের সামনে নিজের রক্ত জল করা পরিশ্রম এইভাবে জলের তলায় তলিয়ে যেতে দেখলে তো বুকটা ফেটে যায়। জানি রে জানি, কিন্তু কি আর করা যাবে? প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। তুই চল, এবার বাড়ি চল। ভিজে শরীরটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ চলো, কিন্তু মনটা কিছুতেই শান্ত হচ্ছে না মা। আগামী দিনগুলো যে কত কষ্টের হতে যাচ্ছে সেটা ভাবলেই রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কিরে গোপাল, এভাবে মুখটা বাংলার পাঁচের মতো করে বারান্দায় বসে আছিস যে, কোনো বিপদ আপদ হলো নাকি? আর বিপদ? দেখছিস না, নদীর জল সব জমি ভাসিয়ে দিয়েছে। আমি যা কিছু আমার সম্বল ছিল সবই তো জলের তলায়। পরিস্থিতি তো সত্যি খুব করুণ। মাঠের যা অবস্থা, তাতে এবছর ধান পাওয়াটা খুব কঠিন। কিন্তু এইভাবে চুপ করে বসে থাকলে তো পেট চলবে না রে গোপাল। আমি কি আর বসে থাকতে চাইছি? মাথায় কোনো বুদ্ধি আসছে না। সারা মাঠের চাষবাস শেষ, আমার জমির অবস্থাও ভালো না। শুনলাম গিন্নিমা নাকি এই দুর্যোগের মোকাবিলায় গ্রামের মানুষের জন্য কিছু বিশেষ ব্যবস্থার কথা ভাবছেন। তুই কি ওনার সাথে একবার কথা বলিসনি? গিন্নিমার কাছে যাব? কিসের জন্য? খাজনা মুকুবের কথা বলবো? উনি কি আর আমার একার কথা শুনবেন? তাছাড়া উনি তো কড়া মানুষ, যদি কিছু বলে। আরে না, অত ভয় করিস কেন? গিন্নিমা গ্রাম চালালে উনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝেন। আমি তো বাজারের সবজি নিয়ে রোজ ওনার বাড়ি যাই। উনি তো বেশ সহৃদয় মনে হচ্ছে। তুই নিজে গিয়ে ওর সমস্যার কথা জানালে নিশ্চয়ই তিনি একটা পথ বাতলে দেবেন। খাজনা মুকুবের কথা না হয় পরেই হলো, কিন্তু নতুন করে কিছু পরামর্শ তো উনি দিতে পারেন। তুই ঠিকই বলেছিস রফিক, সত্যি কি যাওয়া উচিত? একদম। এই বিপদ থেকে একা বের হওয়া সম্ভব নয়। গ্রামের বড়দের সাহায্য নিলে কাজটা সহজ হয়ে যায়। গিন্নিমাই গ্রামের সবটা দেখভাল করেন, ওনার সাহায্য নেওয়াটা এখানকার পরিস্থিতির জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। দেখ, আমি সবজি বিক্রি করে ফিরছি, কিন্তু তোর মুখটা দেখে খুব খারাপ লাগছে বলেই দাঁড়ালাম। একবার গিয়ে দেখ না, ক্ষতি তো কিছু নেই। তুই ঠিকই বলছিস। এভাবে হাত গুটিয়ে বসে থেকে তো লাভ নেই। কালকে সকালেই আমি গিন্নিমার বাড়িতে যাওয়ার চেষ্টা করব। খুব ভালো সিদ্ধান্ত। নিজের ভরসায় যতটুকু করা যায়, বড়দের পরামর্শ তাতে নতুন দিশা দেখায়। আমি চললাম, বাজারে আজকে ভিড় কম, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। অনেক ধন্যবাদ রফিক। তুই আজকে সাহস না দিলে হয়তো আমি এই দ্বিধাতেই কাটাতাম। গিন্নিমা, ভেতরে আসতে পারি? কে? গোপাল নাকি? আয় আয়, ভিতরে আয়। মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে? গিন্নিমা, খুব বড় বিপদে পড়েছি। নদীর জল বাড়বার ফলে আমার চাষের জমি পুরোপুরি তলিয়ে গেছে। সারা বছরের সব ফসল নষ্ট হয়ে গেল। জানি গোপাল, শুধু তোর জমি নয়, গ্রামের অধিকাংশ চাষিরই একই অবস্থা। প্রকৃতি খুব রুষ্ট হয়েছে এবার। তা তুই আমার কাছে এসেছিস কেন? গিন্নিমা, আমাদের অবস্থা এখন বড়ই শোচনীয়। সামনের মাসেই তো খাজনা দেওয়ার সময়।
আমার তো হাত পা সব বন্ধ। বিনীত অনুরোধ আপনার কাছে, এবারের পরিস্থিতির কথা বিবেচনা করে আমার খাজনাটা কি মুকুব করা সম্ভব? তুই যে বিপদে আছিস তা আমি বুঝতে পারছি। তোর পরিবারের আর কারোর তো অন্য কোনো আয় নেই। আমি শুধু তোর কথা ভাবছি না, যারা যারা এমন ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের সবার কথা ভেবেই আমি একটা ব্যবস্থা করার কথা ভাবছি। আপনি যদি একটু দয়া করতেন তাহলে এবারের মতো আমরা বেঁচে যেতাম গিন্নিমা। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। দেখ গোপাল, খাজনা তো সরকারি নিয়ম, তা তো চাইলেই পুরোপুরি মকুব করা যায় না। কিন্তু তোর মতো ছোট চাষিদের জন্য আমি গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলতে পারি। আমি তোকে আশ্বস্ত করছি, তোর এই অসুবিধার বিষয়টি আমি যথেষ্ট গুরুত্ব নিয়ে দেখব। তোর সাথে যে অন্য চাষিরাও আছে তার নামগুলো আমাকে দিস। সত্যিই কি সম্ভব? আপনি যে ভরসা দিলেন তাতে আমার অর্ধেক দুশ্চিন্তা কমে গেল। সবুর কর গোপাল, বিপদ যখন এসেছে তখন ধৈর্য ধরে পথ খুঁজতে হবে। আমি চেষ্টা করব যাতে তোদের উপর থেকেই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। এখন তুই যা, মনটা শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ গিন্নিমা, আপনি আমার জন্য যা করছেন তা আমি কোনো দিন ভুলব না। কৃতজ্ঞতার দরকার নেই, আমি তো গ্রামের ভালো চাই। তুই সাবধানে বাড়ি যা। আজ তো গিন্নিমার সাথে কথা হলো, যা হোক একটা আশা পাওয়া গেল। এখন বল তো কি করবি? ধান তো আর হওয়ার উপায় নেই, জমিটা তো অলস ফেলে রাখা যায় না। মা, সারাটা রাস্তা আসবার সময় শুধু ওটাই ভেবেছি, জমির জল তো আর এক দুদিনে শুকুবে না। এই নিচু জমিতে ধান ভালো হয় না এখন, কিন্তু কচু তো জলে বেশ ভালোই জন্মায়। কচু? তুই ঠিক বলছিস তো? আমাদের রামুও তো গত বছর এমন জমা জলে কচু চাষ করে খুব ভালো লাভ করেছিল। ঠিক সেই কথাটাই আমার মাথায় ঘুরছে মা। কচুর জন্য অতটা যত্ন লাগে না, আবার জলের নিচেও গাছগুলো নষ্ট হয় না, বরং জল থাকলে গাছের বৃদ্ধি আরো ভালো হয়। কিন্তু বীজ কোথায় পাবো? আমাদের তো এখন বিশেষ টাকাও নেই হাতে যে চারা কিনে আনবো। সে ব্যবস্থা আমি করে নেব মা। রতনের কাছে কিছু ভালো জাতের কচু চারা আছে, আমি কালকে ওর সাথে কথা বলে দেখি। ও বন্ধু মানুষ, নিশ্চয়ই সাহায্য করবে। আমাদের শুধু পরিশ্রমটুকু করতে হবে। তুই যদি পারিস তবে তো খুব ভালো হয়। এই দুর্যোগের সময় একটু অন্যরকম কিছু করতে পারলেই আমাদের এই বিপদের দিনগুলো কেটে যাবে। তাছাড়া কচুর পাতা আর ডাঁটাগুলো তো বাজারে বিক্রি হয়, মানে একদিক থেকে যেমন কচু পাবো, অন্য দিক থেকে তেমন পাতারও একটা বাড়তি আয় হবে। তোর বুদ্ধিটা তো মন্দ না। আমি তো সারাটি দিন শুধু ধান নষ্ট হওয়ার দুশ্চিন্তাতেই ভুগেছি, কিন্তু কচুর চাষের কথা ভাবিনি। এবার মনে হচ্ছে একটু আশার আলো দেখা যাচ্ছে। চিন্তা করো না মা, কালকে ভোর থেকেই আমি কাজে নেমে পড়ব। মাঠের জলটা একটু থিতিয়ে এলে আমি মাটি তৈরি করব। রতনের কাছ থেকে চারাগুলো নিয়ে এলেই আমরা চারা লাগানো শুরু করব। ঠিক আছে বাবা, তুই যা করবি সাবধানে করিস। আর হ্যাঁ, গিন্নিমাকে যেসব কথা বলেছি ওটা মাথায় রাখিস। যদি উনি সত্যি সাহায্য করেন তবে কাজটা সহজ হবে। সব হবে মা, পরিশ্রম করলে ভাগ্য যে ফেরে সেটা আমি প্রমাণ করে ছাড়ব। তুমি নিশ্চিন্তে ঘুমাও, অনেক রাত হয়েছে, কালকে অনেক কাজ আমাদের। দেখ মা, মাটির অবস্থা আজকে অনেকটাই ভালো, জল একটু কমেছে। এখন চারাগুলো পুঁতলে আর ভেসে যাওয়ার ভয় নেই। হ্যাঁ রে বাবা, রোদটাও আজ বেশ কড়া। চারাগুলো বসিয়ে দিলে আজকের দিনেই বেশ জিরিয়ে নেবে গাছগুলো। আমি ঝুড়িটা আল দিয়ে বসিয়ে দিচ্ছি। তুমি চারাগুলো ঠিকঠাক বাছাই করে দাও, একদম সতেজ দেখে চারাগুলি আগে পুঁতবো। চিন্তা করিস না, আমি তো সব দেখে শুনেই এনেছি। তোর পরিশ্রম কি আর বৃথা যেতে দিই? তুই শুধু গর্তগুলো গভীর করে খুঁড়িস। তুমি নিশ্চিন্তে থাকো, কচু তো শক্ত গাছ, একটু গভীরে না বসালে চারাগুলো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তুমি বরং এই সারির দিকটা নজর রাখো যাতে লাইনগুলো একদম সোজা থাকে। তোর বাবাও ঠিক এইভাবে চাষ করতো। লাইন ধরে চাষ করলে পরিচর্যার সময় খুব সুবিধা হয়। তুই তো ছোটবেলা থেকেই দেখেছিস। হ্যাঁ মা, বাবার কথা খুব মনে পড়ছে আজকে। উনি বেঁচে থাকলে খুব খুশি হতেন যে আমরা নতুন করে কিছু শুরু করছি। তিনি ওপর থেকে সব দেখছেন বাবা, তুই শুধু ধৈর্য ধরে কাজটা কর। দেখবি কিছুদিনের মধ্যেই জমিটা কচু পাতায় ঢেকে যাবে। অনেকদিন পর মনে হচ্ছে সত্যিই জীবনটা আবার ছন্দে ফিরছে। গত কটা দিন যে কি দুশ্চিন্তায় কেটেছে তা শুধু আমরাই জানি। এখন আর সেসব ভেবে কাজ নেই, এখন শুধু সামনের দিকে তাকা। দেখ, চারাগুলোর দিকে তাকালে কেমন প্রাণ ফিরে আসছে মনে। একদম ঠিক বলেছ মা, একটা গাছ বসাতে বসাতে মনে হচ্ছে যেন একটা স্বপ্ন বুনছি। রফিকুল ঠিকই বলেছিল,
হাত গুটিয়ে বসে থাকবার চেয়ে চেষ্টা করাটা অনেক ভালো। রফিক ছেলেটা ভালো, ও ঠিকই তোকে সঠিক পথটা দেখিয়েছিল। কচু চাষের পরিকল্পনাটা সত্যিই আমাদের বাঁচিয়ে দেবে। চলো মা, আর একটা শাড়ি বাকি আছে, এটা শেষ করলে আমাদের আজকের কাজ শেষ। দুপুরের খাওয়াটা আজকে তৃপ্তি করে খাওয়া যাবে। ঠিকই বলেছিস, পরিশ্রমের পর এটুকুই শান্তি আসল। তুই চারাগুলো বসিয়ে যা, আমি পাশ থেকে মাটি চাপা দিয়ে আসছি। মা, দেখ তো চারাগুলো কত বড় হয়েছে। এই কচুগুলো বাজারে নিয়ে গেলে রফিকুল নিশ্চয়ই খুব খুশি হবে। সত্যি বাবা, গত কয়েকদিনে যেভাবে কচুগুলো বেড়েছে তাতে আমাদের সব কষ্ট সার্থক হলো। তুই সাবধানে কাটিস, শিকড়গুলো নষ্ট না হয়। চিন্তা করো না, আমি খুব সাবধানেই তুলছি। এই দেখো, এক একটা কচুর আকার কত বড় হয়েছে। এগুলো তো বাজারে খুব ভালো দামে বিক্রি হবে। হ্যাঁ রে, আমাদের আর কোনো অভাব থাকবে না। তুই বরং এই ঝুড়িগুলোতে কচুগুলো সাজিয়ে নে, আমি পাতাগুলো বেঁধে দিচ্ছি। তুমি ঠিক বলেছ, পাতাগুলোরও তো বেশ চাহিদা আছে। রফিকুল আমাকে বলেছিল পাতার বড়া নাকি মানুষ খুব পছন্দ করে। তাহলে পাতাগুলো ফেলিস না, সেগুলো আলাদা করে বাঁধ। সব মিলিয়ে বাজারে নিয়ে গেলে আজকে হাতে ভালো টাকা আসবে। আমি তৈরি মা, তুমি চট করে আমার মাথায় ঝুড়িটা তুলে দাও। আমি হাটে যাচ্ছি, রফিকুলের দোকানে আজকে আগে যাব। আরে গোপাল, এত কচু কোথায় পেলি? দেখি তো মন ভরে যাচ্ছে। এগুলো তো একদম টাটকা মাল। হ্যাঁ রফিক, তোর পরামর্শ মতোই কচু চাষ করেছিলাম। শেষ পর্যন্ত সব পরিশ্রম সার্থক হলো। এগুলো তুই নিয়ে নে। তুই তো খুব ভালো চাষ করেছিস গোপাল, মাল একদম ঝকঝকে। চল, তোকে ভালো দামই দিচ্ছি, এই নে তোর টাকা। ভাবতেই পারছি না, সত্যি বলতে কি রফিক, এই দুঃসময়ে তুই পাশে না থাকলে আজকে হয়তো আমরা না খেয়েই থাকতাম। আরে ওই ছাড় তো, তুই পরিশ্রম করেছিস, তোর সফলতায় আমিও খুব খুশি। আবার যখন কচু কাটবি আমাকেই দিস। অবশ্যই রফিক, এখন আসি। মা বাড়িতে একা আছে, ওকে খবরটা দিয়ে আসি। মা, ও মা, এদিকে একবার তাড়াতাড়ি এসো তো। দেখো এখানে কি হচ্ছে। কিরে, এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে? দেখো, ভালো করে দেখো, কচু গাছের আড়ালে জলের মধ্যে কি নড়ছে দেখেছো? বড় বড় মাছ। মাছ? এই জমির জলে মাছ এলো কোথা থেকে? নদীর জল উপচে তো জমি ডুবেছিল, বোধহয় তখনই নদীর দিক থেকে মাছগুলো ঢুকে পড়েছে। দেখো কি বড় বড় রুই কাতলা লাফাচ্ছে। আমি তো বিশ্বাস করতে পারছি না। তুই ঠিক দেখেছিস তো? মনে হচ্ছে স্বপ্ন দেখছি। একদম ঠিক দেখছি মা, দেখো জলের নিচে কত মাছ। এগুলো তো বেশ বেশ বড় আর তাজা। সত্যি গোপাল, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। আমাদের কচুর খেতে মাছের মেলা। তুমি ঠিকই বলেছ, এমনটা আমি আগে কখনো ভাবিনি। কচুর গাছগুলোর মাঝখানে মাছগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দেখ, তোর পরিশ্রমের ফল যেন উপরওয়ালা হাতে নাতে দিলেন। কচু চাষ করতে এসে মাছের দেখা পাওয়া, এ কি কম বড় ব্যাপার? আমার তো মনে হচ্ছে এই ঘটনা আমাদের জীবনের মোড় গড়িয়ে দেবে। এখন কি করবি? মাছগুলো কি ধরে ফেলবি? না মা, মাছ ধরবার চেয়েও বড় কিছু ভাবছি। মাছগুলো ধরলে তো শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো যদি এখানেই বড় হতে দিতাম। কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বল তো, আমি কিছু বুঝতে পারছি না। দেখো, আমি ভাবছি আমাদের বন্ধু রতনের সাথে একবার দেখা করব। ও মাছ চাষের সব খুঁটিনাটি জানে। রতন? হ্যাঁ, ও তো মাছের ব্যাপারে দারুণ বোঝে। তুই বরং একবার ওর কাছেই যা। একদম ঠিক, রতনের সাথে পরামর্শ করলে ও নিশ্চয়ই ভালো কোনো উপায় বাতলে দেবে। দেরি করিস না বাবা, রতনকে নিয়ে আয়। এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আমি এখনই দৌড়ে রতনের কাছে যাচ্ছি। এখন আর কোনো কচু কাটা হবে না, তুমি আস্তে আস্তে বাড়ি ফিরে যাও। রতন, রতন, তাড়াতাড়ি একবার আমার সাথে চল, দারুণ একটা খবর আছে। আরে গোপাল, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কোনো বিপদ? না রে, বিপদ নয়, বরং বলা যেতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আমাদের এই কচুর খেতে বড় বড় মাছ কিলবিল করছে। কচুর খেতে মাছ? তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওই নিচু জমিতে মাছ কোত্থেকে আসবে? আরে ভাই, বর্ষার সময় নদীর জল উপচে তো জমি ডুবিয়েছিল। বোধহয় তখনই নদীর দিক থেকে মাছগুলো ঢুকে পড়েছে। এখন জল একটু কমেছে, কিন্তু মাছগুলো সব আটকে গেছে ওখানে।
বলিস কি রে, বড় বড় মাছ তুই নিজে দেখেছিস? আরে চাক্ষুষ দেখলাম, রুই কাতলা এমনকি কিছু মৃগেল মাছও আছে মনে হলো। কি করে সম্ভবত বুঝতে পারছি না, কিন্তু মাছগুলো খুব তাজা। চল চল এক্ষুনি যাব। আমি মাছের ব্যাপারটা খুব ভালো বুঝি, একবার দেখলেই বুঝতে পারবো মাছগুলো কেন ওখানে আসছে বা ওখানে বেঁচে থাকতে পারবে কিনা। আমি ঠিক এটাই চেয়েছিলাম। তুই তো মাছ চাষ করিস, তোর অভিজ্ঞতাই আমাকে সঠিক পথ দেখাতে পারে। জানিস গোপাল, কচুর ক্ষেতে মাছ চাষ করবার একটা পদ্ধতি আছে যাকে বলে পলিকালচার। এই তুই তো কচু চাষ করেছিস, মানে এবার মাছেরটাও যদি ঠিকঠাক করা যায় তবে তো কোনো অভাব থাকবে না। এটাই আমি চাইছি রতন। মাছগুলো ধরে বিক্রি করে দেব না, বরং মাছগুলোকে ওই খেতেই বড় করতে চাই। তুই কি বলিস, এটা সম্ভব? অসম্ভব কিছুই নাই ভাই, যদি জলের গুণমান ভালো থাকে এবং মাছের জন্য প্রয়োজনীয় খাবার পায় তবে তুই খুব সহজেই সেখানে মাছ চাষ করতে পারবি। আমি পুরোটা চেক করে নিচ্ছি। তুই পাশে থাকলে আমার ভয় নাই রে। মা তো দেখে খুব আনন্দিত। আমরা তো ভাবতেই পারিনি যে এমন একটা সুযোগ হঠাৎ করে ধরা দেবে। এটাই জীবন গোপাল, বিপদের মধ্যেই লুকিয়ে থাকে নতুন কোনো সম্ভাবনা। তুই যে আজকে খবরটা নিয়ে এলি, এটা তোর জন্য একটা বড় আশীর্বাদ হতে চলেছে। চল তাহলে দেরি করিস না, আমার জমিটা তোকে আজই দেখাতে চাই। গোপাল, জলটা খুব একটা খারাপ নয়। কচু গাছগুলো জলে থাকায় জলটা বেশ প্রাকৃতিক পুষ্টি পেয়েছে, যা মাছের জন্য খুব ভালো। তুই ঠিকই দেখেছিস তো রতন, আমার খুব ভয় করছিল মাছগুলো কি বেঁচে থাকতে পারবে এই পরিবেশে। আরে ভয় করিস না, এই যে কচুর পাতাগুলো জলে মিশে আছে, এগুলি মাছের প্রাকৃতিক খাবার তৈরির জন্য দারুণ। তাছাড়া এখানে কচু গাছের ছায়া থাকায় জলের তাপমাত্রা খুব বেশি গরম হবে না, যা বড় মাছের বেঁচে থাকবার জন্য আদর্শ। শুনে মনটা জুড়িয়ে গেল। আমি তো ভেবেছিলাম হয়তো জলটা পরিষ্কার করতে হবে বা মাছগুলো সরিয়ে ফেলতে হবে। একদম না, বরং এখন আমাদের কাজ হলো যাতে মাছগুলো এই এলাকা ছেড়ে বাইরে চলে না যায় তার ব্যবস্থা করা। ক্ষেতের চারপাশের আলগুলোকে আরেকটু উঁচু করে দিতে হবে, তাতে জলটা ভেতরেই থাকবে আর মাছগুলো নিরাপদ থাকবে। মানে তুই বলছিস আমি যদি আলগুলো মেরামত করে দিই তাহলে আর কিছু করবার প্রয়োজন নেই? ঠিক তাই, একই সাথে কচু চাষও চলবে, আবার মাছের বংশবৃদ্ধিও ঘটবে। তুই কচুও বিক্রি করবি আর মাছগুলো বড় হয়ে বাজারে ভালো দামে বিক্রি হবে। এটা তো দারুণ পরিকল্পনা। আমি তো কখনো এমনটার কথা ভাবিনি। রতন, তুই কি আমাকে বলবি কিভাবে মাছগুলোর খাবার ঠিকঠাক করা যায়? দেখ, মাছের খাবারের জন্য তোকে বাড়তি খরচ করবার দরকার নেই। কচু গাছের গোড়ায় যে জৈব সার তৈরি হবে তাতে ছোট ছোট পোকা জন্মাবে, যা মাছের প্রিয় খাদ্য। মাঝে মধ্যে আমি তোকে কিছু মাছের খাবার দিয়ে যাব, তাতেই কাজ হয়ে যাবে। তুই যদি পাশে থাকিস তবে এটা সম্ভব। আমার তো মনে হচ্ছে এই কচু আর মাছের দ্বৈত চাষ আমাদের অর্থনৈতিক পরিস্থিতি বদলে দেবে। অবশ্যই বদলে দেবে। দেখ গোপাল, বুদ্ধি থাকলে আর পরিশ্রম করবার মানসিকতা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তোর এই জমিটাই আজকে সোনা ফলাতে চলেছে। চল রতন, এখনই আল মেরামতের কাজে লেগে পড়ি। মাকেও একবার খবরটা দিয়ে আসি, ও খুব খুশি হবে। মা তাকিয়ে দেখো, আমাদের জমিটা আজকে কেমন বদলে গেছে। কচুর গাছগুলো যেমন বেড়েছে তেমনি মাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। হ্যাঁ বাবা, সত্যি স্বপ্ন বলে মনে হচ্ছে। রতন না থাকলে আমাদের কপালে কি যে জুটতো তা তো জানি না। আরে গোপাল, তুই আর মা মিলে দিনরাত যে পরিশ্রমটা করেছিস তার ফল তো আজ পাবি। আলগুলো বাঁধানোর পর জমিটা একদম দুর্গ হয়ে গেছে, মাছেরও কোনো ভয় নেই। রতন, তুই যেদিন প্রথম দিন জলের গুণমান পরীক্ষা করে দিলি সেদিনই আমার ভয় কেটে গেছিল। তুই শুধু আমার বন্ধু না রে, তুই আমার সংসারের রক্ষাকর্তা। আরে ভাই, এ তো কেবল শুরু। এই দ্বৈত চাষের সাফল্য দেখে গ্রামের আরো অনেকে এগিয়ে আসছে। দেখিস কিছুদিনের মধ্যে গোটা মাঠই এরকম সবুজ আর মৎস্যময় হয়ে উঠবে। সত্যি গোপাল, ওই যে কর্দমাক্ত জমির দিনগুলো আর আজ এই সাফল্যে ভরা মাঠ, এ যেন কোনো জাদুর খেলা। আজ আমাদের আর অভাবের চিন্তা নেই। মা, গিন্নিমা যদি আমাদের সেই দিন সাহস না জোগাতেন, কর্মকুব না করতেন, তবে হয়তো আজকে আমরা এই সাফল্যের দেখা পেতাম না। উনি আমাদের কেবল সমর্থনই করেননি, একটা নতুন উদ্যম কাজ করবার মনোবল দিয়েছেন।
একদম ঠিক বলেছিস। দেখ, একদিকে আমাদের জমি নিচু আর মাছের বাজারের কি চাহিদা, মানুষ এখন লাইন দিয়ে আমাদের কাছে কচু কিনতে আসছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই পরিশ্রম আর বুদ্ধির ফল আজকে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। রতন, আজকে রাতে আমাদের বাড়িতে কিন্তু বড় খাওয়া দাওয়া হবে, মায়ের হাতের কচু আর পুকুরের মাছের ঝোল। নিশ্চয়ই হবে। আজ আমাদের আনন্দের দিন গোপাল। তুই রতনকে নিয়ে যা, জাল দিয়ে বড় কয়েকটা মাছ ধরে নিয়ে আয় তো। আজ আমাদের সাফল্যের উৎসব হবে। চল গোপাল, জালটা আমিই ফেলছি। আজকে মাছ ধরবার আনন্দটাই অন্যরকম হবে।